বিয়ের পরের সকালটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সকাল হয়ে উঠবে সেটা আমি কল্পনাও করিনি। আমার হাতে একটা পুরনো খাম তুলে দেওয়া হলো। খামের ওপর লেখা ছিল শুধু আমার নাম। আর হাতের লেখাটা দেখেই আমার বুকটা কেঁপে উঠল। এটা আমার মৃত স্বামীর শেষ চিঠি। কাপা হাতে খামটা খুললাম। প্রথম লাইনটা পড়তেই মনে হলো আমার চারপাশের পৃথিবী থেমে গেছে। তুমি যদি এই চিঠিটা পড়ো, তার মানে আমি আর তোমার পাশে নেই। আমি থমকে গেলাম, কারণ চিঠিটা পরের লাইনগুলো পড়ে আমি জানতে পারলাম আমার স্বামীর মৃত্যুকে ঘিরে এমন একটা সত্য লুকিয়েছিল যেটা এতদিন কেউ আমায় জানায়নি। পরের লাইনগুলো পড়তে পড়তে বুঝলাম আমার স্বামী মৃত্যুর কদিন আগেই এই চিঠিটা লিখেছিল। আর হাতের লেখাটা চিনতে আমার এক মুহূর্তও লাগলো না। এটা আমার স্বামীর হাতের লেখা। বিয়ের পর কতবার যে এই হাতের লেখা দেখেছি, কিন্তু মানুষটা চলে যাওয়ার পর এই লেখাটা যেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে অমূল্য জিনিস হয়ে উঠেছিল। কাপা হাতে খামটা খুললাম। চিঠির প্রথম লাইনটা পড়েই আমার চোখ থেকে পানি চলে এলো। তুমি যদি এই চিঠিটা পড়ো, তার মানে আমি আর তোমার পাশে নেই। আমি থমকে গেলাম। পরের লাইনগুলো পড়তে পড়তে বুঝলাম আমার স্বামীর মৃত্যুর কদিন আগেই এই চিঠিটা লিখেছিল। সে লিখেছিল, তোমাকে একটা কথা আমি কখনো বলতে পারিনি। আমার ছোট ভাই তোমাকে যেভাবে দেখে সেটা আমি অনেক আগেই বুঝেছিলাম, কিন্তু ওর মনে তোমার জন্য কোনো খারাপ উদ্দেশ্য নেই। ও তোমাকে সম্মান করে। আমার পরে যদি কখনো তোমাকে একা হয়ে যেতে হয়, ও যেন তোমার পাশে থাকে, এই কথাটা আমি ওকে বলেছি। চিঠিটা পড়ে আমি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে বসে রইলাম। তাহলে দেওর এতদিন সত্যি আমার স্বামীর কথাই পালন করেছিল। কিন্তু চিঠির পরের অংশ পড়তেই আমার হাত ঠান্ডা হয়ে গেল। তবে একটা কথা তোমার জানা দরকার, আমার দুর্ঘটনা যতটা সহজ বলে সবাই মনে করছে, আসলে ততটা সহজ নয়। আমার বুক ধড়ফড় করতে লাগলো। আমি পরের লাইনটা পড়লাম। দুর্ঘটনার আগের রাতে আমি জানতে পেরেছিলাম আমার গাড়ির ব্রেক নিয়ে কেউ কাজ করেছে। আমার মাথায় যেন ঝিমঝিম করে উঠল। এতদিন সবাই বলছিল দুর্ঘটনা নিছক দুর্ঘটনা। আমি কাঁপতে কাঁপতে চিঠিটা পড়তে থাকলাম। আমি কাউকে সন্দেহ করতে চাই না, কিন্তু কিছুদিন ধরে একজন মানুষ আমাকে অনুসরণ করছিল। আমি বিষয়টি ছোট ভাইকে বলেছি, যদি আমার কিছু হয় ও যেন সত্যিটা খুঁজে বের করে। আমি আর পড়তে পারছিলাম না। চিঠিটা হাত থেকে পড়ে গেল। ঠিক তখনই দরজার বাইরে পায়ের শব্দ পেলাম। আমি ঘুরে তাকাতেই আমার নতুন স্বামী দরজায় দাঁড়িয়েছিল। তার মুখ দেখে বুঝলাম সে সব জানে। আমি চিঠিটা তুলে তার সামনে ধরলাম। তুমি এটা আগে থেকেই জানতে? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ। আমার বুকটা ধক করে উঠল। তাহলে আমাকে এতদিন কিছু বলনি কেন? সে নিচু গলায় বলল, কারণ আমি প্রমাণ ছাড়া তোমাকে কিছু বলতে চাইনি। দাদা মারা যাবার পর আমি অনেক খুঁজেছি, কিন্তু যার ওপর সন্দেহ করেছিলাম তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি। আমি জিজ্ঞেস করলাম, কাকে সন্দেহ করেছিলে? সে আমার চোখের দিকে তাকালো। আমাদের খুব কাছের একজনকে। আমি অবাক হয়ে বললাম, কে? সে উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে একটা শব্দ হলো। আমরা দুজনেই দরজার দিকে তাকালাম। দেখলাম আমার শাশুড়ি দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখ ফ্যাকাশে। তিনি ধীরে ধীরে ঘরে ঢুকে বললেন, আর লুকিয়ে রেখো না, এবার সব সত্যি ওকে বলো। আমি অবাক হয়ে শাশুড়ির দিকে তাকালাম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, তোর স্বামীর মৃত্যুর আসল সত্যটা আমি জানতাম। আমার শরীর অবশ হয়ে গেল। আপনি জানতেন? তিনি মাথা নিচু করে বললেন, দুর্ঘটনার আগের দিন রাতে আমি একটা কথা শুনেছিলাম। তোর স্বামী কারোর সঙ্গে ফোনে কথা বলছিল। সে বলেছিল, আমি সব জেনে গেছি, তুমি যা করেছো সেটা আমি সবাইকে বলে দেবো। আমি জিজ্ঞেস করলাম, তারপর? শাশুড়ি বললেন, পরের দিনই দুর্ঘটনার খবর এলো। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। আমার দেওর এবার পকেট থেকে একটা পুরনো ফোন বের করলো। দাদার ফোনটা দুর্ঘটনার পর পুলিশ আমাদের ফিরিয়ে দিয়েছিল। আমি অনেক দিন ধরে এই ভেতরে পুরনো ডেটা খুঁজছিলাম। কয়েকদিন আগে একটা রেকর্ড পেয়েছি। সে ফোনটা চালু করলো। কয়েক সেকেন্ড পর আমার মৃত স্বামীর কণ্ঠস্বর ভেসে এলো, যদি আমার কিছু হয় তাহলে বুঝবে আমি যাকে সন্দেহ করেছি সে আমাদের পরিবারের একজন। রেকর্ডিংটা সেখানেই শেষ হয়ে গেল। আমার শাশুড়ি হঠাৎ কাঁদতে শুরু করলেন। আমি ভেবেছিলাম সত্যিটা প্রকাশ করলে সংসারটা শেষ হয়ে যাবে, তাই এতদিন চুপ ছিলাম। আমি বুঝতে পারছিলাম না কাকে বিশ্বাস করব। আমার দেওর আমার দিকে তাকিয়ে বলল, আমি দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে চাইনি,
আমি শুধু সত্যিটা জানাতে চেয়েছিলাম, আর সেই কারণেই তোমার কাছ থেকে দূরে থেকেও তোমাকে একা হতে দিইনি। ঠিক তখনই শাশুড়ি একটা পুরনো বাক্স খুলে একটা কাগজ বের করে করলেন। এটা তোর স্বামীর মৃত্যুর আগের শেষ কাগজ। কাগজটা খুলতেই দেখলাম সেখানে মাত্র একটা নাম লেখা। আমি নামটা পড়ে জমে গেলাম, কারণ সেই নামটা এমন একজন মানুষের যাকে এতদিন নিজের পরিবারের সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ বলে মনে করতাম। কিন্তু দেওর আমার হাত থেকে কাগজটা নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এবার আর সন্দেহ নয়, আমাদের কাছে প্রমাণ আছে। পরের কয়েক সপ্তাহ সত্যিটা ধীরে ধীরে সামনে এলো। আমার স্বামীর ব্যবসায়িক কিছু হিসাব নিয়ে সেই মানুষটার সঙ্গে বিরোধ হয়েছিল। স্বামী কিন্তু গুরুত্বপূর্ণ কাগজ খুঁজে পেয়েছিল, যা প্রকাশ হলেই তার বড় ক্ষতি হবে। সেই কারণেই আমার স্বামীকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশ তদন্ত করে পুরনো তথ্য, ফোন রেকর্ড এবং অন্যান্য প্রমাণ মিলিয়ে অবশেষে সত্যিটা নিশ্চিত করলো। আমার স্বামীর মৃত্যুর নিছক দুর্ঘটনাটা ছিল না, কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখন বাকি ছিল। সেদিন পুলিশ সেই মানুষটাকে নিয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে শুধু বলেছিল, তোমার স্বামীকে আমি থামাতে চেয়েছিলাম, কিন্তু তোমাকে একা করার কোনো ভাবনা কখনো আসেনি। কিন্তু কোনো উত্তর দেয়নি, কারণ আমার কাছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্রতিশোধ নয়, সত্যিটা জানা। সেদিন রাতে আমি স্বামীর শেষ চিঠিটা আবার পড়লাম। শেষ লাইনটাই লেখা ছিল, তুমি যদি কখনো মনে করো আমার চলে যাওয়ার পর তোমার জীবন শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবে। তুমি আবার বাঁচবে। আর যদি আমার ভাই তোমার পাশে দাঁড়ায়, তাকে দূরে সরিয়ে দিও না, কারণ আমি জানি সে তোমাকে আমার থেকেও বেশি যত্নে রাখবে। চিঠিটা পড়ে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমার নতুন স্বামী পাশে এসে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি এতদিন আমাকে কেন বলনি যে দাদা তোমাকে এই সব বলে গিয়েছিল? সে মৃদু হেসে বলল, কারণ দাদা আমাকে একটা কথা বলেছিল, তোমাকে কখনো এমন কিছু বলতে নেই যাতে তুমি মনে করো তোমাকে তারা দয়া করে আমার কাছে রেখে গেছে। আমি কিছু বলতে পারলাম না। সেদিন প্রথমবার বুঝলাম আমার জীবনের সবচেয়ে বড় রহস্যটা আসলে আমার দেওরকে নিয়েছিল না। রহস্যটা ছিল আমার স্বামীর শেষ ইচ্ছাকে ঘিরে। সে জানতো সে হয়তো আর ফিরবে না, তাই মৃত্যুর আগে সে আমার ভবিষ্যতের জন্য একজন মানুষকে বেঁচে গিয়েছিল। আর সেই মানুষটা প্রতিদিন রাতে আমার ঘরে এসেছিল, কোনো অধিকার নিয়ে নয়, কোনো খারাপ উদ্দেশ্যে নয়, শুধু তার মৃত ভাইয়ের শেষ কথাটা রাখার জন্য। অনেক দিন পর একটা রাতে আমি সেই চিঠিটা যত্ন করে আলমারিতে রেখে দিলাম। তারপর জানলার বাইরে তাকিয়ে মনে হলো আমার স্বামী হয়তো সত্যিই চেয়েছিল আমি আবার বাঁচি। আর সেদিন থেকেই আমার জীবনের অতীতের ভয় নয়, ভবিষ্যতের ওপর বিশ্বাসটাই বড় হয়ে উঠল। কারণ কিছু মানুষ চলে গিয়েও আমাদের জীবন থেকে পুরোপুরি চলে যায় না। তারা তাদের ভালোবাসার মানুষদের জন্য কিছু মানুষ, কিছু কথা আর কিছু অসমাপ্ত দায়িত্ব রেখে যায়। আর কখনো কখনো সেই অসমাপ্ত দায়িত্বই হয়ে ওঠে কারণ নতুন জীবনের শুরু। সত্যি, অঞ্জু বিশ্বাস।